লাখো রোহিঙ্গার সাথে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনী সংকটের প্রাথমিক সমাধান, হাল ছাড়বে না ইউএন। রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন, তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজকে যেন ডক্টর ইউনুস গুতেরেস বৈঠক। বাংলাদেশে চলমান সংস্কার ও পরিবর্তনে পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ ও জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়। মাগুরায় আসিয়ার বাড়িতে শোকের মাতম, পরিবারের পাশে দাঁড়াচ্ছেন অনেকে। জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের জেলা কারাগার ঘেরাও। দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে এখনই মতামত জানাবে না বিএনপি, জামায়াত সহ বেশ কিছু দল। টিক চিহ্নে সিদ্ধান্ত জানাতে অনীহা, সময় চান নেতারা। নাটোরে মধ্যরাতে গাইবান্ধার এলজিইডির প্রকৌশলের গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা। পুলিশি হেফাজতে সাবিউল ইসলাম, তদন্ত করছে দুদক। উনি বলেছেন এই টাকা তার জমি বিক্রি করার টাকা, এটা যদি সেভাবে যাচাই বাছাই করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। লক্ষাধিক রোহিঙ্গাকে নিয়ে একসাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মহাসচিব ক্যাম্প পরিদর্শনে গেলে তাকে কাছে পেয়ে নিজেদের উপর চলা গণহত্যা ও নির্যাতনের কথা তুলে ধরেন রোহিঙ্গা শিশুরা। এসব ঘটনার বিচার চান তারা, ফিরে যেতে চান নিজ দেশে। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের প্রাথমিক সমাধান। তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হাল ছাড়বে না জাতিসংঘ। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন সাজ্জাদুল হোসেন শাকিল। পৃথিবীর কোনো বিশ্বনেতা এর আগে এমন আয়োজনে অংশ নেননি। একসাথে লাখো রোহিঙ্গার ইফতারে অংশগ্রহণ। সবাই এক জায়গায় জমায়েত হয়েছেন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। ইফতারের এই আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্যে। রোহিঙ্গাদের সাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগোনো যোগ্যই অন্যরাও নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সেবা আরা করছম আর ক্ষমতা আরাতে আসে আনা পাইছম। এর আগে দুপুরে ঢাকা থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব। পরিদর্শন করেন একটি ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার। কথা বলেন রোহিঙ্গা শিশুদের সাথে। এ সময় নির্যাতনের শিকার শিশুরা উচ্চশিক্ষার নিশ্চয়তা চান, বিচার চান তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার। আর তুন দিলা অপরচুনিটি নাই দেয় হিউম্যানিটি বনিবালা তাই আর বনি ভাই যেন দিলা নাকি ইউনিভার্সিটি মা দেয় হায়ার এডুকেশন স্টাডি করলে আর পারিম রোহিঙ্গার বিচার আছে বিচার চাই তো তারা হয় মানে বিচারিয়ান করে দিবাল্লা প্রেশার দির প্রেশার মানে তারা কোশিশ গেছিল তো না আবার প্রেশার দিব। পরে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার। সেখানেও কথা বলেন বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে। এরপর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের মানুষ যাতে নির্যাতিত রোহিঙ্গাদের ভুলে না যায়। রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে, তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি। সেখানে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে। একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন, তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে। তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করব।
বাংলাদেশের পরিবর্তন ও চলমান সংস্কার কার্যক্রমে জাতিসংঘ পাশে আছে বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে কথা লেখেন তিনি। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘ মহাসচিবের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব। সফরের দ্বিতীয় দিনে সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। প্রায় আধ ঘন্টার বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নানা চ্যালেঞ্জ, চলমান সংস্কার ও আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দুই শীর্ষ নেতা। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। জানান দেশের চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থনের কথাও। রোহিঙ্গাদের মানবিক সহায়তা হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। আলোচনায় আসে রাখাইন রাজ্যে চলমান অস্থিরতায় বাংলাদেশের ভেতর দিয়ে খাদ্য সহায়তা পৌঁছাতে হিউম্যান করিডোর প্রসঙ্গ। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ছাড়াও সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করার কথা অ্যান্তোনিও গুতেরেসের। এর আগে সকাল 9টায় তার সাথে দেখা করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাথে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। পৌনে 1 ঘন্টার বৈঠকে আসে রোহিঙ্গা সংকটের নানা প্রসঙ্গ। বিশেষ করে তাদের জন্য বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তো ছিলই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার পৌঁছে বিমানবন্দর সম্প্রসারণের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে সার্কিট হাউসে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করে জেলা প্রশাসন। পরে খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেই সাথে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকার। বেলা 1টার দিকে কক্সবাজারে পৌঁছায় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান। এয়ারপোর্ট থেকে গাড়ি বহন নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে রওনা হন অ্যান্তোনিও গুতেরেস। এরপর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিমানবন্দরের রানওয়ে এবং চলমান নির্মাণ প্রকল্পগুলো। সেখানকার সবশেষ পরিস্থিতি তুলে ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিমানবন্দর পরিদর্শন শেষে কক্সবাজার সার্কিট হাউসে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে পৌনে 3টা নাগাদ খুরুশকুলে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করেন জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ন কেন্দ্র। খোঁজ খবর নেন প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও। সেখান থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুলে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সেখানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সমস্যার কথা জানতে চান তিনি। কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা। কেন করি গরম যাইব অনার মনত কি আছে জানি বললে আর কথা কই বললে নয় অনার তো জানি বললে আর সভা শেষে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপেক্ষামান অ্যান্তোনিও গুতেরেসের সাথে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাগুরায় শিশু ওয়াসিয়ার বাড়িতে এখনও শোকের মাতম। সহমর্মিতা জানাতে তার গ্রামের বাড়িতে ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। মাগুরার বিশিষ্টজনরাও আসছেন খোঁজ খবর নিতে। সবাই আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মামলার প্রধান আসামি হিটু সহ সবাই রিমান্ডে। সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। আনিশার বয়স কেবল পৌঁছেছে 6-এর ঘরে। ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়া ছিল ওর চাইতে মোটে 2 বছরের বড়। মায়ের সঙ্গে আসিয়ার মাকে সহমর্মিতা জানাতে এসেছে আনিশা। মেয়ে হচ্ছে ফোনে দেখে বলে মা আমি আসিয়াকে দেখতে যাব। আর হচ্ছে আমি কোথাও যাব না, আমি যদি ঘর থেকে বের হই আসিয়ার মতো আমারও ওরকম করে মারি ফেলবে না। দিনভর বিভিন্ন এলাকার মানুষ এসেছে মাগুরার জারিয়া গ্রামে। সে তালিকায় ছিল নানা শ্রেণী পেশার মানুষ, ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। দৃষ্টান্তমূলক শাস্তি হলে তারা আর
এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পাবে না। এই যে যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি। অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে আসিয়া। বর্বর এই ঘটনার সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবি প্রতিবেশীদের। আসিয়া আসতো, আমরা একসাথেই পড়াশোনা করতাম, আরবি পড়তো, আমরাও আরবি পড়তাম, একসাথেই পড়াশোনা করতাম। একদম পশু না হলে এরকম আচরণ করা আসলে সম্ভব না। ওর ফাঁসি চাই, ওর লাগে মারিয়ে একবার শিয়াল কুকুর দেখায় ধরে কবর দেয়া হবে। অন্যদিকে কাঁদতে কাঁদতে একটু পরপর মূর্ছা যাচ্ছেন আসিয়ার মা। অনাগত দিন নিয়ে দু চোখে ঘোর অমানিসা 4 সন্তানের জননীর। সরকারের কাছে আমার একটা দাবি আছে যে যে ক্লাস 9-এ পড়া ছাত্রী এখন যে কোনো একটা ছোটোখাটো যদি একটা কর্মের ভিতরে ঢুকাই দিত, তাহলে ধরেন ও আমার বোঝাই আর থাকতো না। ধরেন নানান কথা ওরা এখন বলবে। এদিকে জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে মাগুরার জেলা কারাগার ঘেরাও করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন তারা। শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। দর্শকের সাথে কারাগারে রাখা হয়েছে, এই জন্য আমরা এখানে মিছিল করতে চাই। তবে একটাই, ভাই না মনে ভাসি যায়, ভাই না মনে ভাসি যায়। আসিয়া অকালে ঝরে পড়া এক ফুলের নাম। অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সমাজ তাকে নিরাপত্তা দিতে পারেনি। এ দায়মুক্তি তো কোনো কিছুতেই সম্ভব নয়। তবুও সবার দাবি একটাই, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীদের। তাজুনুর ইসলাম, যমুনা নিউজ, শ্রীপুর, মাগুরা। দেশজুড়ে একদিকে ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ উঠছে, অন্যদিকে দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক শিশু ধর্ষক বেরিয়ে গেছে জামিনে। এ নিয়ে ক্ষোভ ও শঙ্কার কথা জানিয়েছে শিশুটির পরিবার। ধর্ষক সাইফুলের জামিন বাতিলের কথা জানালেও এই সংক্রান্ত কোনো নথি হাতে পাননি বলে জানান দিনাজপুরের সংশ্লিষ্ট আদালতের পিপি ও পুলিশ। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। সাংবাদিক দেখে ভিকটিম পরিবারটির বাড়ির সামনে হইচই শুরু করে বেশ কয়েকজন প্রতিবেশী। পরে জানা যায় এরা এসেছেন আসামি সাইফুলের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে শাসাতে। যদিও এ সময় সাইফুলকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। কথা হয় শিশুটির বাবার সঙ্গে, জানান আসামির জামিন নতুন করে আতঙ্ক তৈরি করেছে পরিবারটিতে। মেয়ের জীবন ধ্বংস করা আসামি ঘুরছে চোখের সামনে, এ দৃশ্য মানবেন কিভাবে এই বাবা? কিভাবে জামিন পাইল? এটা সাজাপ্রাপ্ত আসামি, তার যাবজ্জীবন হয়েছে, সে ঘুরে বেড়াচ্ছে ওপেনে, বাজারে বাড়িতে ওপেন ঘুরে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? জানান 5-6 বছর বয়সে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির বয়স এখন 15, কিন্তু শারীরিক নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে পড়াশোনা। স্কুলে যায় না, তার সমস্যার কারণে সে এখনো পেশাব ধরে রাখতে পারে না। পেশাব চলাচলি করলে পেশাব ঝরে, এই জন্য স্কুলে পাঠাই না। 2016 সালে মেয়ের ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেন তার বাবা। প্রায় 6 বছর পর 2022 সালে আসামি সাইফুলের যাবজ্জীবন সাজা দেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। 8 বছর 3 মাস কারাভোগের পর চলতি বছরের 28 জানুয়ারি আসামি সাইফুলকে জামিন দেন উচ্চ আদালত, যেখানে সাইফুলকে টানা দীর্ঘদিন কারাবাস বলে উল্লেখ করা হয়। যদিও 2020 সালের এক রায়ে যাবজ্জীবন মানে 30 বছর বলে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাইফুলের জামিনে ক্ষুব্ধ স্বয়ং পিপি নিজেই। শুধু আমরা পিপিরা যদি চিল্লায় গলা ফাটাই দিই, এটাতে কোনো কিছু যায় আসে না। বিচারককেও একটু সচেতন হতে হবে, ঘরে যারা মা বোনরা আছে তাদেরকে একটু সচেতন হবে, আমাদের জনগণকে সচেতন হতে হবে। বর্তমান ধর্ষণটা এত বেশি বেড়ে গেছে যে এটা বলা যায় না, ঘরে ঘরেই ধর্ষণ হচ্ছে। ভিকটিম শিশুটিকে ঘটনার পর থেকে আইনি সহায়তা দিয়ে আসছে স্থানীয় একটি বেসরকারি সংস্থা। আসামির জামিনে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। একটা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তার কিভাবে জামিন হতে পারে, এটা কিন্তু আমরাও খুবই একটা বিচলিত অবস্থার মধ্যে পড়ে গেলাম। এবং এটা হলো যে আসলে কমিউনিটির ব্যাপার, তো তারা তো একটা গ্রামে থাকে, গ্রামের মানুষ। যখন এই নিউজটা তারা পেয়েছে, তারা তো ভীষণ উৎকণ্ঠিত এবং তারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গেও যোগাযোগ করছে।
আসামি সাইফুলের জামিন বাতিলের কোনো নথি পাননি আইনজীবী ও পুলিশ। তবে ভিকটিম পরিবারটির নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সচেষ্ট আছে বলে জানান কর্মকর্তারা। আর আইন সংশোধনের মাধ্যমে এসব ক্ষেত্রে আসামি জামিনের বিধান রহিত করা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। পুলিশের যে অফিসার তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এখান থেকেও আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই নিরাপত্তা জোরদারকরণের ক্ষেত্রে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি। ব্যক্তিগতভাবে আমার মতামত, যেহেতু ধর্ষণ আগে দেখছি যে একটা দুটা হয়েছে, ইদানিং এত বেশি ধর্ষণ হচ্ছে যে এটা আমি জোর ধরে দাবি জানাচ্ছি যে হচ্ছে রায়ের আগ পর্যন্ত আসামিরা যেন হাজতে থাকে। ভিকটিম পরিবারটির আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন আইনজীবীরা। প্রান্তিক জনপদের এসব মানুষের উপর যখন পাশবিক নির্যাতন হয় তখন অসহায়ের সহায় হয়ে ওঠে আদালত। আর তাই দিনাজপুরের এই ভিকটিম পরিবারটিও মনে করছে আসামি সাইফুলের জামিন নামঞ্জুর করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, দিনাজপুর। দেশব্যাপী নারী শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ, আইনি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি জানান, ৮৪টি সাংগঠনিক জেলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই সেলের পক্ষ থেকে প্রতিটি জেলায় নির্যাতিত নিপীড়িতদের আইনি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। রিজভী আহমেদ বলেন, গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতির রেশ ধরেই এখনও ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো ৫টি সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে এখনই মতামত জানাবে না বিএনপি। জামায়াতে ইসলামী, বিএনপির মিত্র ১২ দলীয় জোট, বাম জোট সহ বেশ কিছু রাজনৈতিক দল এমসিকিউ আকারে মতামত জানাতে আগ্রহী নয় অনেকে। আবার ৫টি সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে বিস্তারিত মতামত জানাতে দলের মধ্যে আলোচনার জন্য সময় চেয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে ৬ মার্চ ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশগুলো ছক আকারে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ আকারে পাঠানো হয়েছে, যাতে টিকচিহ্ন দিয়ে ১২০টি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। সুপারিশের বিষয়ে একমত, একমত নই ও আংশিকভাবে একমত, এই ৩টি বিকল্প রাখা হয়েছে এবং সময় ও বাস্তবায়নের ক্ষেত্রে ৬টি বিকল্প। এর বাইরে মন্তব্যের জন্য আলাদা ঘর রাখা হয়েছে। এমসিকিউ পদ্ধতি অর্থাৎ টিকচিহ্ন দিয়ে মতামত জানাতে অনীহা প্রকাশ করেছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলটি পুরো সংস্কার নিয়ে মতামত বিস্তারিত জানাবে কমিশনকে। এগুলো কোনগুলোর সাথে আমরা একমত, দ্বিমত অথবা আমাদের অন্যরকম মন্তব্য আছে সেটা আমরা দিতে পারি, সেটা আমরা দেব বিস্তারিত, বাট এই এমসিকিউ টিকমার্কে যাব না। ১৩ মার্চ মতামত জমা দেওয়ার সময়সীমা থাকলেও জমা দিচ্ছে না জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ১২ দলীয় জোট সহ বেশ কিছু দল। এদের কেউ কেউ ঐকমত্য কমিশনের কাছে আরও সময় চেয়েছে। ২টা কমিটি করেছি এবং সেই কমিটির উপর ওয়ার্ক করতেছে, তো তাদের ওয়ার্ক প্রায় শেষ পর্যায়ে আছে। আজকে আমরা আমাদের যে হাইয়েস্ট বডি আছে নির্বাহীতে এটা আমরা আলোচনা করব, তো সেখান থেকে এটা চূড়ান্ত হলেই আমরা জমা দেব। টিক মার্কের ইস্যুটা খুবই কমফোর্টেবল না। কাজটা হিউজ, ধরেন একটা কমিশনই রিপোর্ট দিয়েছে প্রায় ১,৫০০ পৃষ্ঠার মতো, সেটা সিনপসিস তাও ২৫০ পৃষ্ঠা, এবং সিনপসিস মানগুলো নির্যাসটা ভালো করে পড়তে হয়। কালকে মাত্র কোন রিপোর্ট ফাইনালি দিয়েছে, মানে বলেছে যে আমাদের কিছু কিছু জায়গায় কারেকশন করার দরকার ছিল, আমরা এখন দিলাম। ফলে এটা চাইলেও মানে পারিনি এত তাড়াতাড়ি আমরা। একমত নয়, আংশিক একমত, তারপর হচ্ছে এগুলো যদি একমত না হয়ে থাকে তাহলে কখন এগুলো বাস্তবায়ন করব, এই প্রসেসটা মানে এক্সিলেন্ট। তাহলে ট্রান্সপারেন্সি হচ্ছে এনশিওর হয়েছে, মানুষ জানবে যে কাদেরকে ভোট দিচ্ছে, কারা হচ্ছে কোন বিষয়ে একমত ছিল, কারা একমত ছিল না। যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে, যার উপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেভাবেই পালিয়ে থাকুক, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচারের বন্ধের দাবিতে এই সভার আয়োজন করা হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতে বসে ডক্টর ইউনূসকে অস্বস্তিতে ফেলতে বেপরোয়া পতিত স্বৈরাচারী শক্তি। তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসান সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। নাটোরে পুলিশি তল্লাশিতে একটি প্রাইভেট কারে মিলেছে প্রায় 37 লাখ টাকা। পুলিশ জানায়, গাড়িটি ভাড়া করেছিলেন গাইবান্ধার এলজিইডির এক নির্বাহী প্রকৌশলী। নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় নিয়মিত তল্লাশিতে এই অর্থের সন্ধান পাওয়া যায়। এই ঘটনায় অভিযুক্ত সাবিউলকে হেফাজতে নেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি দুদকে জানানো হয়েছে। নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল এলাকায় অন্যান্য দিনের মতোই চেকপোস্ট বসিয়ে তদারকি করছিল পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় 1টার দিকে একটি গাড়ি থামিয়ে তল্লাশির সময় হতবাক দায়িত্বরত পুলিশ সদস্যরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদা রঙের প্রাইভেট কারটি গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। বিপুল টাকার উৎস নিয়ে অসংলগ্ন বক্তব্যের পর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর উপস্থিতিতে গাড়ি থেকে জব্দ করা হয় প্রায় 37 লাখ টাকা। সরকারি কর্মকর্তার নাম পরিচয়ধীন একজন ব্যক্তি, তিনি তার গাড়ি থেকে তল্লাশি করার পরে তার গাড়ির ব্যাগডালাতে বিপুল পরিমাণে টাকা ছিল। যদি অবৈধ টাকা হয় তাহলে আমরা চাবো যে এটা একটা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক সাজা বা তাদেরকে ধরা হোক। পুলিশ জানায়, দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম ও গাড়ি চালককে সিংড়া থানায় হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি ওই কর্মকর্তা পুরো টাকা জমি বিক্রির বলে দাবি করেছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনে অবহিত করা হয়েছে। অর্থের উৎস খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। যাচাই বাছাই করে দেখা হচ্ছে, উনি বলেছেন এই টাকা তার জমি বিক্রি করার টাকা। এটা যদি সেভাবে যাচাই বাছাই করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিরাজগঞ্জে আদি নিবাস, বর্তমানে রাজশাহীর বাসিন্দা সাবিউল। এর আগেও বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তাতে এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ প্রভাব বিস্তার ও অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। প্রিয় ছাত্রদের কাঁধে চেপেই বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম. আরিফিন সিদ্দিকী। তিনি 3 দফা জানাজা শেষে বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেছেন, আরিফিন সিদ্দিকের পরিবারের ইচ্ছা অনুযায়ী তার জানাজা ও দাফনের স্থান নির্ধারণ হয়েছে। তবে প্রিয় শিক্ষককে তার কর্মস্থলে না নিয়ে যাওয়ায় ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। এমনই বিদায় হয়তো প্রতিটি শিক্ষকেরই চাওয়া। নিজের কর্মজীবনের পুরোটাই উজাড় করে দিয়েছিলেন যে ছাত্রদের জন্য, সেই ছাত্ররাই প্রিয় স্যারের শেষ যাত্রার সঙ্গী। শুক্রবার বিকেলে আজিমপুর কবরস্থানে আরিফিন সিদ্দিকের মরদেহ যখন নিয়ে আসা হয়, তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শত শত শিক্ষার্থী। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা। এর আগে সকালে আরিফিন সিদ্দিকের মরদেহ নিয়ে আসা হয় ধানমন্ডির নর্থ রোডে। আজীবন মিষ্টভাষী হিসেবে পরিচিত আরিফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন এলাকাবাসী, ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরাও। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে তাকে এই দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকবো। যুগের চাহিদা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নতুন নতুন বিভাগ উনি খুলেছেন। আমাদের যেমন পাবলিক হেলথ, আমাদের রোবোটিক্স, আমাদের আবহাওয়া বিজ্ঞান, যেটা এখন আমাদের শিক্ষার্থীরা শিক্ষাও গ্রহণ করছে,
বিদেশেও যাচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয় কিন্তু উপকৃত হয়েছে। ধানমন্ডি ঈদগাহ মসজিদের ভেতরে অধ্যাপক আরিফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজার পর বাইরের ময়দানে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা, যাতে অন্যদের সাথে অংশ নেন স্যারের প্রিয় ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আরিফিন স্যার হলো চমৎকার যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরিফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন, ছেলে মেয়েদের সমস্যার সমাধানের কথা বলতেন খুব হাসি মুখে। আমরা চাচ্ছিলাম যে স্যারকে যেন ক্যাম্পাস থেকে আমরা তার সেই প্রিয় আঙিনা থেকে তাকে আমরা বিদায় দিতে পারি, কিন্তু অত্যন্ত অনুতাপের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেই ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো না। শেষ দফা জানাজার পর অধ্যাপক আরিফিন সিদ্দিকের মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। মশ আরিফিন সিদ্দিকের পুরো নাম আবু হাসান মোহাম্মদ শামসুল আরিফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন উপাচার্য ছিলেন। কর্মজীবনে শিক্ষকতা করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এই মানুষটি শুধু বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ে নয়, একজন সজ্জন শিক্ষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন পুরো দেশ জুড়ে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পাবনার সাঁথিয়ায় নসিমন অটোরিকশা সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জন। দুপুরে পাবনা সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর হাটবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মাধপুর এলাকায় যাচ্ছিল। পথে নসিমনের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়, এতে আহত হন 4 যাত্রী। হাসপাতালে নেয়ার পর আজিজুল হক ও ছেলে আবু হুরাইরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আটঘরিয়া উপজেলার কৈজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা তারা। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয় ফাঁকা কমলাপুর রেল স্টেশন। আজ দেয়া হচ্ছে 24 মার্চের অগ্রিম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই অনলাইনে শতভাগ টিকিট দেয়া হচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। টিকিট কাউন্টারে নেই ভিড়, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে ভোগান্তি, সেই গল্পগুলো এখন অতীত। 24 তারিখের টিকিট ওপেন হয়েছে, এটা অনলাইনে দেওয়া হচ্ছে, 100% অনলাইন, কাউন্টার কোনো টিকিট দিবে না। ঈদ উপলক্ষে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে আজ। ঘরে বসেই বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে পারছেন জীবিকার তাগিদে রাজধানীতে থাকা মানুষজন। 1 সপ্তাহ চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। কাউন্টার টিকিট নেই কেন, এটা তো আমারও প্রশ্ন। কাউন্টার কেন টিকিট থাকবে না? অনলাইনে তো কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, তার জন্য তো নিজেরা এসে টিকিট কাটা উত্তম। কাউন্টারে অবশ্যই টিকিট রাখা দরকার। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল অংশের জন্য টিকিট দেওয়া হয়েছে। সেখানে আমাদের 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় 33,500 টিকিট দেয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জমজমাট ঈদ বাজার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কেও এর হাওয়া লেগেছে। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, যাব তার কাছে। বিজয়, মার্কেটে ক্রেতার সমাগম কেমন দেখছেন? তাজদিন, সকাল থেকে আমি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আছি। এখানে কিন্তু ক্রেতা সমাগম সকাল থেকে অনেক বেশি। যেহেতু আজকে সরকারি ছুটির দিন, সেই হিসেবে কিন্তু যমুনা ফিউচার পার্কে আমরা বেশ ক্রেতাদের সমাগম দেখতে পাচ্ছি। বলা চলে যে তিল পা ফালানোর জায়গা নেই বলা চলে। প্রত্যেকটি শপিং মলেই কিন্তু আসলে প্রত্যেকটি দোকানেই প্রচুর ক্রেতা আমরা দেখতে পাচ্ছি। ক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এক ছাদের নিচে আসলে তারা সব কিছু পেয়ে যাচ্ছে। সব ব্র্যান্ডের দোকান তারা এক ছাদের নিচে পাচ্ছে বলেই তারা যমুনা ফিউচার পার্কে তাদের শপিংয়ের
জন্য বেছে নিয়েছে এবং এখানে মানুষ বেশি হলেও তারা স্বস্তিতে আসলে এই জায়গার শপিং করতে পারছে। তো বিক্রেতারাও বলছে এবারের ঈদ কালেকশনে কিছুটা ভিন্নতা রয়েছে এবং ঈদ কালেকশনের ভিন্নতার পাশাপাশি কিন্তু এবারের কালেকশনও বেশ ভালো এবং অনেক সংখ্যাও বেশি আছে এবং বেচে কেনাও বেশ ভালো হচ্ছে, এটাও বিক্রেতারা বলছেন। তো সব কিছু মিলে যদি বলতে চাই ক্রেতা বিক্রেতা সবাই বেশ সন্তুষ্টই বলা চলে তাদের যমুনা ফিউচার পার্কের শপিংয়ে এটা বিষয়ে। তো সব কিছু মিলিয়ে আরেকটু জানাই যে ক্রেতারা তারা বলছেন যে এক ছাদের নিচে সব কিছু পাই বলেই তারা যমুনা ফিউচার পার্ককে বেছে নিচ্ছে, এটাই। আর ক্রেতাদের ভিড় তো বলাই চলে যে ক্রেতারা সকাল থেকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন প্রচুর ক্রেতা সমাগম আমরা যমুনা ফিউচার পার্কে দেখতে পাচ্ছি। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বিজয়। ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। বিবৃতিতে এ দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র শাফকাত আলী খান বলেন, আফগানিস্তান থেকে ট্রেনে হামলার নেতৃত্ব দেয়া হয় আর তাদের সহযোগিতা করা হয়েছে ভারত থেকে। শাফকাত আলীর অভিযোগ, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে। এদিকে ইসলামাবাদের অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিলেন। সবাইকে জিম্মি করে বিএলএ। পরে সেনা অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করা হয়। নিহত হয় 33 হামলাকারী। 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর ও 1 ইসরায়েলি মার্কিন নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। শুক্রবার মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত চুক্তি মোতাবেক এ শর্তে রাজি হয় হামাস। জীবিত জিম্মির নাম ইডেন আলেকজান্ডার। পেশায় তিনি একজন মার্কিন ইসরায়েলি সেনা। এছাড়া 4 দ্বৈত নাগরিকের মরদেহ হস্তান্তর করবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বন্দী অবস্থাতেই মৃত্যু হয় তাদের। এদিকে কাতারের রাজধানী দোহায় চলছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা। বেশ কিছু প্রশ্ন ও শর্ত রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থায়ী শান্তি নিশ্চিতে সংঘাত শুরুর মূল কারণগুলো বের করে তা সমাধানের দাবি জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, প্রস্তাব প্রত্যাখ্যানের পায়তারা করছেন পুতিন, যা ট্রাম্পকে সরাসরি বলতে ভয় পাচ্ছেন। আর এ কারণেই বেঁধে দিচ্ছেন নানা শর্ত। রণক্ষেত্রে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনাও বেশ জোরালো হচ্ছে। প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউক্রেন। সেই প্রস্তাব নিয়ে এখন মস্কোতে রয়েছে মার্কিন প্রতিনিধি দল। 30 দিনের জন্য শত্রুতা বন্ধের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক শেষে পুতিন এই যুদ্ধবিরতি নিয়ে অবশ্য বেশ কিছু সংশয়ের কথাও জানিয়েছেন। তার দাবি 2000 কিলোমিটারের বেশি এলাকা এখন রণক্ষেত্র। বিস্তীর্ণ এই এলাকায় কেউ যুদ্ধবিরতির শর্ত ভাঙছে কিনা সেটি পর্যবেক্ষণ করবে কারা, কি হবে সেখানে যারা যুদ্ধ করছেন তাদের পরিণতি, এমন অনেক প্রশ্ন তুলে সেগুলোর সমাধান চেয়েছেন পুতিন। যুদ্ধবিরতির মাধ্যমে যে কারণে সংঘাত শুরু হয়েছে সেগুলোর সমাধান করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত, কিন্তু এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে এটির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলোর সমাধান করা যায়। যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং অবশ্যই আমরা এটিকে সমর্থন করি। অনেকগুলো বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, চুক্তি বিলম্বিত করে তা প্রত্যাখ্যান করতেই কৌশল অবলম্বন করেছেন রুশ প্রেসিডেন্ট। সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি ট্রাম্পকে বলতে ভয় পাওয়ার কারণে বেঁধে দিচ্ছেন নানা শর্ত। যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আমরা সকলেই রাশিয়ার কাছ থেকে অত্যন্ত কৌশলী কথা শুনেছি। পুতিন মূলত এই প্রস্তাব প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পকে সরাসরি এটি বলতে ভয় পাচ্ছেন যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, আরও ইউক্রেনীয়কে হত্যা করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদী। ইউক্রেন ইস্যুতে পুতিন সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই প্রত্যাশা তার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
আবারও দুর্ঘটনার কবলে যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় বৃহস্পতিবার বোয়িংয়ের বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে 6 ক্রু সহ 178 আরোহী ছিল। পরে যাত্রাপথ বদলে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এরপর ডানার সাহায্যে সকল আরোহীকে বিমান থেকে নিরাপদে বের করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আরোহীদের মধ্যে 12 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের কারো অবস্থায় গুরুতর না। বিমান কর্তৃপক্ষ জানায়, কলোরাডো থেকে ডালাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ইঞ্জিনে ত্রুটির নজরে আসে তাদের। এরপর দ্রুত অবতরণ করানো হয় বিমানটি।